আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আরেকটা অনলাইন ক্লাসে স্বাগতম। যদিও আজকের ক্লাসটা স্পেশালি ক্লাস মানে দশম শ্রেণীর জন্য, কারণ তোমরা জানো যে করোনা পরিস্থিতির কারণে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট নিয়ে মুহূর্তে ব্যস্ত। তারপরেও ক্লাসটা যদিও নবম দশম শ্রেণীর, কিন্তু দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য একটু প্রায়োরিটিটা বেশি আর কি। তো যাই হোক, কথা না বেরিয়ে শুরু করি। আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান বইয়ের 12তম অধ্যায় নিয়ে, অর্থাৎ জীবের বংশগতি এবং বিবর্তন নিয়ে। তো তোমরা সবাই বোর্ড বুক তারপর খাতা কলম নিয়ে বসো, চলো শুরু করা যায়। দেখো, আসলে 12তম অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায়, যে জীবের বংশগতি টোটাল মানে বোঝার সুবিধার জন্য টোটাল অধ্যায়টাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জীবের বংশগতি অংশটা নিয়ে একটু আলোচনা করব, মানে প্রথম পার্টে আলোচনা করব, দ্বিতীয় পার্টে আলোচনা করব বিবর্তন নিয়ে। তো বংশগতি নিয়ে আলোচনা, বংশগতি বা হেরিডিটি নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বংশগতিটা কি সেটা জানতে হবে, ক্রোমোজোম জানতে হবে, ডিএনএ তো অবশ্যই জানতে হবে, আরএনএ জানতে হবে, সেই সাথে জিন কি জানতে হবে, ইভেন ডিএনএ আরএনএ অনুলিপন সম্পর্কে জানবো। জেনেটিক ডিসঅর্ডার তো আসলে অনেকগুলো আছে, যে জেনেটিকগত যে সকল প্রবলেম হয় তার মধ্যে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে দুইটা জেনেটিক ডিসঅর্ডার আছে, একটা হচ্ছে কালার ব্লাইন্ড আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। সো আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আসলে প্রথমে জীবের বংশগতি বিবর্তন। আচ্ছা, আরেকটা কথা, যে বিবর্তন, তাই বিবর্তন জিনিসটা নিয়ে কেন সেকেন্ড পার্টে আলোচনা করব সেটাও একটু ব্যাখ্যা রাখি সংক্ষিপ্তভাবে। কারণ জানো যে বিবর্তন যে জিনিসটা, বিবর্তন যে ফিল্ডটা, সেটা আসলে অনেকটা হচ্ছে প্র্যাকটিক্যালের মতো। কারণ তোমরা জানো যে চার্লস রবার্ট, যিনি প্রাকৃতিক নির্বাচনের জন্য, তিনি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে এই বিষয়টা টোটাল মাঠ পর্যায়ে কাজ করে উনি কিছু থিওরি মানে আবিষ্কার করছে, যে জিনিসগুলো বুঝতে গেলে তোমাদেরকে বিবর্তন সম্পর্কে জানতে হবে। এটি হিউজ একটা ক্লাস হয়ে যাবে, যেটা আসলে একটা ক্লাসে বা একটা পার্টে আলোচনা করা সম্ভব না। সেই জন্য ভাবলাম যে প্রথম পার্টে আমরা জীবের বংশগতিটা নিয়ে আলোচনা করি। তো বংশগতি নিয়ে আলোচনা করতে গেলে যে জিনিসটা আমাদেরকে প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে বংশগতি কি। বংশগতি হচ্ছে বংশগতি কি? বংশগতি হচ্ছে সেই জিনিসটাই যে বৈশিষ্ট্যের কারণে, ধরো একটা প্রত্যেকটা বংশের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে না, যে কোনো বংশের দেখা যায় মানুষগুলো সবাই লম্বা হয়, কোনো বংশের সবাই খাটো হয়, কিংবা কোনো বংশের সবাই ফর্সা হয়, চুলের জিনের একটা পার্থক্য আছে। তো এই জিনিসগুলা, এই যে বংশগতির যে জিনিসগুলা, সেগুলো হচ্ছে অর্থাৎ যেই জিনের কারণে বা যেই প্রক্রিয়ায় যে কোনো একটা বৈশিষ্ট্য বংশ পরস্পর এক বংশ থেকে, অর্থাৎ একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে স্থানান্তর হয়, সেই স্থানান্তর প্রক্রিয়াটাই হচ্ছে কি বংশগতি। বংশগতির মাধ্যমে আসলে বংশগতিটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মানুষের লেখায়। বংশগতিটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো যে সাধারণত বংশগতির মধ্যে যে শুধুমাত্র জীবের বৈশিষ্ট্যগুলো পায়, আসলে কিন্তু তা না। বংশগতভাবে বংশগতির কারণে কিন্তু আমরা অনেক সময় অনেকগুলো রোগও পেয়ে থাকি। দেখা যায় যে কোনো মানে কিছু বংশের মধ্যে বংশগত কিছু রোগ থাকে, যেটা পরবর্তীতে বংশগতির কারণে পরবর্তী জেনারেশনের মধ্যে সেটা ট্রান্সফার হয়ে যায়। এটা হচ্ছে একটা কুফল বলতে পারি। আর সুফল তো আসলে বংশগতি সুফল বলে শেষ করা যাবে না। বংশগতি আছে বিধায় হয়তো আমাদের বংশ পরস্পরের সকল বৈশিষ্ট্য আমরা বহন করতে পারতেছি, যার কারণে মানে মানুষ জাতিটা টিকে আছে। আর সেটা কি, যে বংশগতিটা তো কি জানলাম, তারপর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানি যে ক্রোমোজোম সেটা স্টাচ বার্গার 1875 সালে আবিষ্কার করছে। আর ক্রোমোজোমটা কোথায় থাকে আমরা জানি যে জীবকোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, তাই না? জীবকোষের মধ্যে নিউক্লিয়াস, আমাদের এখানে নিউক্লিয়াসের ভিতরে 256 পৃষ্ঠা আমাদের বোর্ড বুকের ভিতরে একটা 12.1 একটা চিত্র আছে। তোমরা দেখো যে প্রত্যেকটা কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকবেই, আর নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে,
নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়াসকে ঘিরে যে সুতার মতো যে পেঁচানো অংশগুলো থাকে সেটাই তো হচ্ছে ক্রোমোজোম। আর ক্রোমোজোমটা সাধারণত আমরা বলি যে ক্রোমোজোমটা হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। আচ্ছা, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে ক্রোমোজোম পড়তে গেলে আমরা একটা জিনিস নাম শুনি যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড তোমরা সাধারণত দেখো যে সেটাকে এন দিয়ে মার্ক করি, আর আমরা ডিপ্লয়েড 2n দিয়ে মার্ক করি। এখন আমার প্রশ্ন হচ্ছে মানে আমি যে জিনিসটা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই জিনিসটাও জানা যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মধ্যে কিন্তু আসলে সংখ্যাগত কোনো পার্থক্য নেই। অর্থাৎ হ্যাপ্লয়েডের মধ্যে যেই সংখ্যক ক্রোমোজোম থাকে ডিপ্লয়েডের মধ্যে একই সংখ্যক ক্রোমোজোম থাকে, যদিও ক্রোমোজোম সেটা ক্রোমাটিড হয়ে যায়, কিন্তু সংখ্যার দিক থেকে কিন্তু আসলে কোনো পরিবর্তন হয় না। বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। ক্লিয়ার করে কিভাবে বলা যায়? আচ্ছা, যেমন দেখো আমার এখানে আঙ্গুল, আমার এখানে কয়টা আঙ্গুল? আমার এখানে 4টা আঙ্গুল, তাই না? এখন এই 4টা হচ্ছে 4টা ক্রোমোজোম, এখানে 4টা আঙ্গুল 4টা ক্রোমোজোম, ঠিক আছে? এখন আমি যদি বলি যে আমার এখানে কয়টা আঙ্গুল, দেখো এখানে আঙ্গুল কিন্তু 4টেই আছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি 2টা বলো তাইলেও কিন্তু ভুল হবে না, কারণ এখানে 4টা আঙ্গুল 2টা পেয়ারে আছে, তাই না? তার মানে এখন হচ্ছে হ্যাপ্লয়েড, এখন হচ্ছে ডিপ্লয়েড, মানে এখন হচ্ছে n আর এখন হচ্ছে 2n। দেখো কিন্তু সংখ্যা কিন্তু সেম, সংখ্যা কিন্তু 4টা আঙ্গুল কিন্তু এখনো 4টা আঙ্গুল, এখনো 4টা আঙ্গুল, তাই না? সংখ্যার কিন্তু পরিবর্তন নাই, কিন্তু ফেয়ারে পরিবর্তন। অর্থাৎ যখন ক্রোমোজোমগুলো 2টা ফেয়ারে থাকে তখন সেটা হচ্ছে ডিপ্লয়েড, আর যখন সিঙ্গেল ভাবে থাকে তখন হচ্ছে হ্যাপ্লয়েড। আর এখানে কি লিখছে যে বিগেল স্টার্চবার্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে ডিপ্লয়েড 2 সেট ক্রোমোজোম, দেখো একটু আগে বললাম যে 2 সেট, যার এক সেট পিতা থেকে আসে এবং আরেক সেট মাতা থেকে আসে। সংখ্যা 2 থেকে 16টা। সাধারণত যে কোনো একটা কোষের মধ্যে, একটা সুস্থ কোষের মধ্যে 2 থেকে 16টা ক্রোমোজোম থাকতে পারে, 2 থেকে 16টা ক্রোমোজোম থাকতে পারে। আর এই ক্রোমোজোমগুলোর লেন্থ এবং ব্রেথ হচ্ছে যথাক্রমে লেন্থ হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, 30 মাইক্রন, 30 মাইক্রন। আর ব্রেথটা মানে প্রস্থটা হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত। এটা হচ্ছে লেন্থ এবং ব্রেথ। এখন তোমাদের যে জিনিসটা প্রশ্ন আসতে পারে যে 1 মাইক্রন সমান কত মিটার? 1 মাইক্রন সমান হচ্ছে গিয়ে 10⁻⁻6 মিটার। দ্যাট মিনস হচ্ছে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। তার মানে কত ক্ষুদ্র। দেখো যে আমাদের একটা কোষের ভিতরে, আমাদের যে একটা কোষ আছে, কোষের মধ্যে প্রায় 2 থেকে 16টা ক্রোমোজোম থাকতে পারে, তাই না? আর প্রত্যেকটা ক্রোমোজোমের আকার আকৃতি হচ্ছে লেন্থ এবং ব্রেথ, যেটা 0.2 থেকে, ব্রেথ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। কিন্তু দেখো 1 মাইক্রন সমান হচ্ছে, যদি বল যে 1 মাইক্রন সমান কত মিটার, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারো যে 1 মাইক্রন সমান হচ্ছে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। তার মানে তো অনেক ছোট। 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ তো বুঝতে পারছো আসলে খুবই ছোট। আর তোমরা জানো যে ক্রোমোজোম হচ্ছে মানুষের মধ্যে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 23 পেয়ার আর কি, 23 জোড়ার মধ্যে 23 দুগুণে 46টা ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যে দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর বাকি কয়টা? বাকি 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম। তো তোমরা এই জিনিসটা আগেও জানো যে সেক্স ক্রোমোজোম সাধারণত লিঙ্গ নির্ধারণ হিসেবে কাজ করে, আর বাকি যে অটোজোমটা আছে সেটা দেহ গঠনে কাজ করে। অর্থাৎ হচ্ছে যে যখন যে মানুষ সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের যে দেহ গঠনটা হয়, প্রত্যেক মানুষের দেহের গঠনটা কিন্তু আসলে একই রকম, তাই না? দেহের গঠন, মূল দেহের গঠনটা কিন্তু আসলে একই রকম। তো এখানে তার মানে তোমরা এই জিনিসটা বলতে পারো যে দেহ গঠনের জন্য যে অটোজোমটা কাজ করে সেটা হচ্ছে 22 জোড়া, আর শুধুমাত্র 1 জোড়া ক্রোমোজোম অর্থাৎ যেটা সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ যে সন্তানটা হচ্ছে সেটাকে পুরুষ হবে না স্ত্রী হবে সেটা ডিপেন্ড করে সেক্স ক্রোমোজোমটার উপরে। বাকি 23 জোড়া ক্রোমোজোম দেহ গঠনে কাজ করে, অর্থাৎ সেটা নারী হোক পুরুষ হোক, তার যে দেহের যে গঠনটা হবে সেটা হবে সেই অটোজোমের মাধ্যমে। তারপর হচ্ছে
আচ্ছা, আমরা আরেকটা জিনিস শুনি প্রায় যে ক্রোমোজোমের মধ্যে দেখো, ক্রোমোজোমের একটা খণ্ডায়িত অংশটাই হচ্ছে কিন্তু ডিএনএ। যে ক্রোমোজোমগুলার তুমি যদি জুম করো, যে নিউক্লিওটাইড, যে কথা আমি এর আগে কি বলছি, যে নিউক্লিয়াসকে ঘিরে যে সুতার মতো অংশগুলো থাকে সেগুলো হচ্ছে ক্রোমোজোম। এই একটা সুতা মতো অংশকে যদি তুমি জুম করো তাহলে তুমি এই চিত্রটা দেখতে পারবা, বইয়ের মতো যেরকম একটা চিত্র, অর্থাৎ ক্রোমোজোমের সেই চিত্রটা তুমি দেখতে পাবা। এটাকে যদি জুম করো তাহলে তুমি ক্রোমোজোমের সেই চিত্রটা দেখতে পাবা, তাই না? এখন তার মানে হচ্ছে ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একটা অংশ, তাই না? তার আগে আমরা একটা জিনিস জানি, যে যেটা আমরা ক্রোমোজোমের মধ্যে বললাম যে ক্রোমোজোম বৈশিষ্ট্য বহন করে। আমাদের বইয়ের ভিতরে লিখলো যে ক্রোমোজোম যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সন্তান সন্ততিদের বহন করে নিয়ে যায়। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চুলের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে। এই ক্ষেত্রে আমরা জানি যে একটা শব্দের সাথে আমরা প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে জিন। এখন জিন হচ্ছে কি? জিন হচ্ছে আসলে একটা ডিএনএ একটা খণ্ডায়িত অংশটাই হচ্ছে একটা জিন। অর্থাৎ যেই ডিএনএটা আছে, এই ডিএনএর এক একটা খণ্ড এক একটা বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে? ধরো যেই লম্বা যে সুতার মতো একটা জিনের মনে করে একটা নির্দিষ্ট অংশ খণ্ডটা চুলের বৈশিষ্ট্যর জন্য কাজ করে, অর্থাৎ কারো চুল কোঁকড়া কিংবা চুল কালি হয়, যেটা কারো চুল স্ট্রেট, কারো সাদা হয়, কারো কালো হয়, কারো ব্রাউন হয়। তো এই যে বৈশিষ্ট্যের জন্য তারপর কেউ লম্বা হয়, কেউ খাটো হয় ইত্যাদি বৈশিষ্ট্য। মানুষের আসলে বৈশিষ্ট্য শেষ নেই, প্রত্যেকটা মানুষই বৈশিষ্ট্যগত দিক থেকে মূল বৈশিষ্ট্য একরকম হলেও কিছু মানুষের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য বহন করে। আর যে বৈশিষ্ট্যটার জন্য মানুষ যে ডিফারেন্টটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমের কারণে, তাই না? আর আমি প্রথমে বলছি যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। আর ডিএনএ একটা বৈশিষ্ট্য, একটা নির্দিষ্ট খণ্ড, যে খণ্ডটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জিন। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে সেই কাঙ্ক্ষিত ডিএনএ, তাই না? দেখো ডিএনএ যদি তুমি ডিটা বাদ দিয়ে দাও তাহলে বাকি যে এনএ থাকে, সেই এনএ মানে হচ্ছে কিন্তু নিউক্লিক অ্যাসিড, তাই না? নিউক্লিক অ্যাসিড। ডিএনএ সম্পর্কে কি লিখছে দেখি। ডিএনএ আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা জানো যে ক্রোমোজোম, তাই না? ডিএনএ আরএনএ পুনরুত্পাদন জানা, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন এটা মূল বেসটা কিন্তু আসলে পেন্টোজ সুগার। পেন্টা মানে হচ্ছে 5, তোমরা জানো যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারটা কিন্তু দুই রকম। পেন্টোজ সুগারটা দুই রকম, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। আর এই পেন্টোজ সুগারটার মধ্যে দেখো ডিএনএ যে, তোমরা কি এই জিনিসটা জানো যে পেন্টোজ সুগারের মধ্যে ডিএনএ আর গঠনটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু ডিএনএ এর মধ্যে 5 কার্বন, আরএনএ এর মধ্যে 5 কার্বন। পেন্টোজ সুগার শুধুমাত্র দেখো ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই, কোথায় নাই? অর্থাৎ যে পেন্টোজ সুগার, যে 5 কার্বন বিশিষ্ট সুগার আছে, এখানে 2 নাম্বার কার্বনটার মধ্যে যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা ডিঅক্সি, মানে অক্সিজেন নাই। আর সেখানে 2 নাম্বার কার্বনটার মধ্যে যদি অক্সিজেন থাকে তাহলে সেটা হয়ে যাবে আরএনএ। সেম গঠন সম্পূর্ণ রকম। তোমরা যদি ডিএনএ এবং আরএনএ গঠন দেখো সম্পূর্ণ রকম ভাবেই কিন্তু এক, শুধুমাত্র একটা অক্সিজেনের জন্য ডিএনএ আরএনএ এর মধ্যে শুধুমাত্র একটা অক্সিজেনের পার্থক্য। পেন্টোজ সুগারের গঠনটা কিভাবে দেখাতাম আমি। পেন্টোজ সুগারটা হচ্ছে 5 কার্বন। তোমরা জানো যে পেন্টোজ শব্দের অর্থ হচ্ছে 5, যে 5টা কার্বন যদি আমি নিচে লিখি তাহলে দেখা যাচ্ছে যে 2 নাম্বার কার্বনের সাথে 2 নাম্বার যে কার্বনটা থাকবে সেখানে একটা অক্সিজেন থাকবে না ডিএনএ এর ক্ষেত্রে। ওই কারণেই ডিঅক্সি হয়ে গেছে, মানে এটার মধ্যে অক্সিজেন নাই। অক্সিজেন নাই বলতে এটাই বোঝাচ্ছে যে 2 নাম্বার কার্বনের মধ্যে কোনো অক্সিজেন না থাকার কারণে এটা হয়ে গেছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, দ্যাট মিন্স ডিএনএ। আর আরএনএ হচ্ছে কি, সেটা 2 নাম্বার কার্বনের মধ্যে একটা অক্সিজেন আছে, সেটা হচ্ছে আরএনএ, সেটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কিছু বৈশিষ্ট্য থাকে, পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস
তোমরা যখন ডিএনএ এর গঠনটা দেখবা, এই চিত্রটা যখন দেখবা, এই যে বোর্ডবুকে যখন এই চিত্রটা দেখবা, দেখো প্রত্যেকটা এস মানে কিন্তু সুগার, ঠিক আছে, প্রত্যেকটা এস মানে হচ্ছে এক একটা সুগার। আর এখানে সবসময় 3 মানে 3 নাম্বার হাতটার সাথে 5 নাম্বার হাতটা কিন্তু সবসময় ম্যাচ করে, 3 এবং 5 যুক্ত থাকে, 3 এবং 5 সুগারটাই কিন্তু সবসময় যুক্ত থাকে। এটা নিয়ে আসলে একটা এক্সট্রা ডিএনএ এমন একটা বিশাল একটা জিনিস, ডিএনএ নিয়ে যদি শুধু আলোচনা করা যায় আমার মনে হয় 5টা টিউটোরিয়াল ক্লাসে শেষ করা যাবে না, কারণ ডিএনএটা বিশাল একটা জিনিস। আচ্ছা, তারপরে দেখি যতটুকু আলোচনা করা যায়। এটা হচ্ছে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। সর্পিলাকার মানে হচ্ছে, তোমরা বুঝতে পারছো, সর্পিলাকার মানে হচ্ছে সাপের আকার, অর্থাৎ সাপের মতো আর কি, সাপের মতো একটা গঠন। এটা নাইট্রোজেন বেসটা সাধারণত অ্যাডেনিন, গুয়ানিন, দেখো এগুলো সংক্ষিপ্তভাবে দিয়ে দিছে এর আগের মধ্যে। দেখো যে এ মানে হচ্ছে অ্যাডেনিন, টি মানে হচ্ছে থাইমিন, সি মানে সাইটোসিন, আর জি মানে হচ্ছে গুয়ানিন। এখানে বেসগুলা তোমরা দেখছো, চিত্রটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবা বন্ধনগুলা। এখানে বন্ধনগুলো পলিমিডিন এবং পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন বেসটা তোমরা কি জানো যে সাধারণত যুক্ত হয়ে, দেখো এখানে এই লাইনটা 258 পৃষ্ঠার এই অংশটা একটু করতেছি, জাস্ট খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট। নাইট্রোজেন বেসগুলো 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। অ্যাডেনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন, আর সাইটোসিন এবং থাইমিন বেস হলো পাইরিমিডিন। অর্থাৎ সবসময় এর সাথে পি যুক্ত হবে 2টা বন্ধন দ্বারা, আর জির সাথে সি যুক্ত হবে সবসময় 3টা বন্ধন দ্বারা। আর নিউক্লিওটাইডের দূরত্ব সাধারণত 3.4 অ্যাংস্ট্রম, আর 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। আচ্ছা, এখন ডিএনএ অনুলিপন যদি বলি যে ডিএনএ অনুলিপনটা আসলে কি, তার আগে একটা কথা বলতে হবে যে দেখো আসলে আমি প্রথমেই বলছি যে ডিএনএর মধ্যে, ডিএনএর প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা জিন, তাই না? অর্থাৎ ডিএনএর যে অংশটা যে বৈশিষ্ট্য বহন করে ওই অংশটাই হচ্ছে একটা জিন। তো আমাদের শরীরের ভিতরে কিন্তু অসংখ্য ডিএনএ আছে, তাই না? যে ক্রোমোজোম সুতার মতো অসংখ্য জিন এই বৈশিষ্ট্যগুলো বহন করতেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে আসলে তুমি যদি মনে করো যে তোমার ডিএনএ তোমার শুধুমাত্র বৈশিষ্ট্য বহন করছে, আসলে কিন্তু ভুল। তোমার ডিএনএ শুধুমাত্র তোমার বৈশিষ্ট্য বহন করছে না, তোমার ডিএনএ তোমার পরবর্তী তার আগের জেনারেশন, এরকম অসংখ্য জেনারেশনের বৈশিষ্ট্য কিন্তু তোমার ডিএনএর মধ্যে আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য আসলে উচ্চ থাকে, আবার কিছু কিছু বৈশিষ্ট্য প্রকট পায়, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখা গেল যে জাস্ট ফর মিনিট, আচ্ছা যে জিনিসটা বলছিলাম, তো দেখো কোষের এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু, অর্থাৎ এক একটা জিন যে শুধুমাত্র তোমার বৈশিষ্ট্য বহন করে সেটা কিন্তু আসলে না। প্রত্যেকটা জিন তোমার বৈশিষ্ট্য তো বহন করছে, প্লাস তোমার জেনারেশন, প্লাস তোমার আগের জেনারেশন, 3-4 জেনারেশন বা আরো বেশি জেনারেশনের বৈশিষ্ট্যগুলা বহন করছে। শুধু যে ভালো গুণগুলা বহন করতেছে তা না, তাদের বংশের মধ্যে যে সকল খারাপ গুণ ছিল, খারাপ গুণ মিনস আমি সেটা খারাপ গুণ বলতে আমি ওই জিনিসটাই বোঝাচ্ছি যে সকল রোগ ছিল সেই রোগগুলো কিন্তু তোমার ডিএনএ বহন করছে। অর্থাৎ আবার এখানে একটা যেটা হচ্ছে গুড নিউজ, যদি তোমার ডিএনএ দেখা যায় যে কখনো কখনো কোনো একটা রোগ তারা সারভাইভ করার পর কিন্তু সেই রোগটার একটা অ্যান্টিডোট কিন্তু তোমার ডিএনএ মধ্যে সেভ করা আছে। অর্থাৎ তোমার ডিএনএও সেম রোগটা সারভাইভ করার বৈশিষ্ট্য কিন্তু তোমার ডিএনএ মধ্যে আছে। যেমন এখন আমরা পৃথিবীর সব মানুষ করোনা ভাইরাস মোকাবেলা করতেছি, তো আমাদের ডিএনএ এর মধ্যে কিন্তু করোনা ভাইরাসের মোকাবেলা, আমাদের একসময় যখন আমরা করোনা ভাইরাস জয় করে ফেলবো তখন কিন্তু তার একটা অ্যান্টিডোট অটোমেটিক ভাবে আমাদের ডিএনএ মধ্যে সেভ হয়ে যাবে, এবং আমাদের পরবর্তী জেনারেশন যখন আসবে, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু তখন অটোমেটিক ভাবে করোনার সাথে মোকাবেলা করতে পারবে, তাদের এটা নিয়ে কোনো প্রবলেমই হবে না। সেম হয়তো তাদের সময় নতুন কোনো রোগ আসবে, সেটা তারা সার্ভাইভ করবে, তার পরবর্তী জেনারেশনের মধ্যে সেটা প্রবলেম হবে না, এভাবেই হয়ে আসছে। এখন ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতভাবে অবস্থান করে, অনেকটা পেঁচানো সিঁড়ির মতো দুটি পলিনিউক্লিয়েট চেইন দুটি বিপরীতভাবে অবস্থান করে। তোমরা দেখবা যে
ডিএনএ যে চিত্রটা সেটা আরেকবার দেখা, আসলে চিত্রটা যদি সামনে রাখতে পারতাম খুব বেটার হতো। যেই চিত্রটা দেখো এটা অনেকটা সিঁড়ির মতো, তাই না? দুইটা জাস্ট একটার সাথে একটা ক্রস করে আসছে সিঁড়ির মতো। তো ওরাই কথাটা বলছে যে পেঁচানো সিঁড়ির মতো, অনেকটা পেঁচানো সিঁড়ির মতো খাড়গুলো শায়িতভাবে হচ্ছে শুয়ে, মানে শোয়া অবস্থায় প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দুটি খণ্ড পরপর সুগার এবং ফসফেটের সাথে যুক্ত হয়। দেখো সুগার এবং ফসফেটের সাথে যুক্ত হয় এবং এদের ভিতর থেকে নাইট্রোজেন বেশ অবস্থান করে। প্রকৃত কোষীয় ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, কিন্তু আদিকোষী ডিএনএ সাধারণত গোলাকার হয়ে থাকে। খুব একটা ইম্পর্টেন্ট, আদিকোষ প্রকৃত কোষ, তোমরা মেবি দ্বিতীয় অধ্যায়ে এটা পড়ছিলে যে আদিকোষ আর প্রকৃত কোষ দুইটার মধ্যে দুই রকম অবস্থান। আর প্রস্থের গ্যাপ, যেটা যদি আমাদের বইয়ের ভিতরে নাই, এটা 20 অ্যাঞ্জিস্ট্রাম। এই যে প্রত্যেকটা প্রস্থের যে গ্যাপটা থাকবে, এই প্রস্থের গ্যাপ হচ্ছে 20 অ্যাঞ্জিস্ট্রাম। 20 অ্যাঞ্জিস্ট্রাম মানে হচ্ছে 20 গুণ 10⁻⁻10 মিটার আর কি। যেহেতু তোমরা জানো, এখানে বলছিলাম যে মিটার হিসাবটা বলছে 1 অ্যাঞ্জিস্ট্রাম 10⁻10 মিটার, তাহলে 20 হলে তো 20 গুণ এটাই হবে। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারণ বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে পিতা মাতা থেকে তাদের বংশধরদের মধ্যে নিয়ে যায়। ডিএনএটাই হচ্ছে সেই বাহনটা যেটা বৈশিষ্ট্যটা পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সফার করে। ডিএনএ একটা মডেল আছে, এটা অনেক সময় তোমরা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্টের মধ্যে দেখি যে অনেকেই দেয়। আচ্ছা, তারপর হচ্ছে আরএনএ, আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ 5 কার্বন বিশিষ্ট। তোমাদেরকে আমি বলছিলাম যে আরএনএ ডিএনএর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে শুধুমাত্র একটা অক্সিজেনের পার্থক্য। ডিএনএটাও 5 কার্বন বিশিষ্ট, আরএনএটাও 5 কার্বন বিশিষ্ট। আচ্ছা, আমি এখানে জাস্ট মানে স্ক্রিনের মধ্যে আমি একটা চিত্র দিচ্ছি, তোমরা জাস্ট চিত্রটা একটু দেখো ভালো করে। যে চিত্রটা দেখো এখানেও চিত্রটার মধ্যে দেখো কিন্তু 5টা, দুইটার গঠন কিন্তু একই রকম, 5টা কার্বন, ঠিক আছে? শুধুমাত্র 2 নাম্বার কার্বনটা তোমরা একটু ফলো করো। 2 নাম্বার কার্বনের মধ্যে একটার মধ্যে OH আর একটার মধ্যে শুধু H। এই OH আর Hটার মধ্যে কিন্তু মূল কাহিনী। OHO মিন্স হচ্ছে অক্সিজেন, তার মানে একটার মধ্যে ডিঅক্সি, যেটা ডিএনএ এর মধ্যে কিন্তু অক্সিজেনটা মিসিং। ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই, ডিঅক্সি। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিয়েট সূত্র থাকে, এতে 5 কার্বন রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, অজৈব যেটা আমরা বলি PI, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসগুলো কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। পরিবর্তে ইউরাসিল থাকে। কিসের পরিবর্তে? থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কিন্তু আমরা ডিএনএ এর মধ্যে পড়ছিলাম এখানে থায়ামিন ছিল, ইউরাসিল কিন্তু ডিএনএ এর মধ্যে ছিল না। আরএনএ ভাইরাসের ক্রোমোজোম স্থায়ী উপাদান হলো আরএনএ পাওয়া যায়, কিন্তু কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, তোমরা জানো ডিএনএ অনুপস্থিত। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। আরএনএ বংশগতির হিসেবে কাজ করে, যেখানে ডিএনএ অনুপস্থিত সেখানে আরএনএটাই কিন্তু ডিএনএ এর কাজটা করে থাকে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডিএনএ এবং আরএনএ টেস্ট। ডিএনএ টেস্ট আসলে বর্তমানে ব্যাপকভাবে দেখা দিচ্ছে যে ডিএনএ টেস্ট আসলে কি। অপরাধী শনাক্তের ক্ষেত্রে বর্তমানে ডিএনএ টেস্ট করা হচ্ছে, কিংবা ধরো যেমন কিছুদিন আগে আমি এর আগে বলছিলাম যে ঢাকাতে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে, সেখানে অনেক মানুষ কিন্তু আগুনে পড়ে মরে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে সেখানে কিন্তু মানে লাশগুলাই চেনা যাচ্ছিল না কার লাশ কোনটা। পরবর্তী কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমেই সেটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সো এটা বিশাল একটা দিন। অপরাধী শনাক্তের ক্ষেত্রে ডিএনএ ব্যবহার করা হয়, কিংবা বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং ঔষধ শিল্পে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। প্রচলিত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার জন্য নতুন উপায় হচ্ছে এই ডিএনএ। মিথ্যা সাক্ষী দেওয়া যায়। ডিএনএ রিপোর্ট বলবো না যে ডিএনএ রিপোর্ট ভুল করা যায় না, কিন্তু আসলে সঠিকভাবে যদি ডিএনএ যাচাই করা হয় তাহলে প্রকৃত অপরাধী যা বের করা সম্ভব। ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক এবং ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যত বর্তমানে আমরা কিন্তু আমাদের জাতীয় তথ্য ভান্ডারে আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট আছে।
ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজন নমুনা সংগ্রহ। ব্যক্তির হাড়, চুল, রক্ত, লালা বা টিস্যু ইত্যাদি মূল্যবান জৈবিক নমুনা থেকে হতে পারে। তোমার একটা চুল থেকেও তোমার ডিএনএ আবিষ্কার করতে পারে। প্রত্যেক মানুষের ডিএনএ কিন্তু ভিন্ন। তোমার ডিএনএ যাচাই করলেই বুঝে যাবে যে আসলে প্রকৃত অপরাধী কে। যাই হোক, ডিএনএ টেস্ট সম্পর্কে তোমরা অবশ্যই জানো, কারণ বর্তমানে ডিএনএ টেস্টটা কিন্তু ব্যাপকভাবে চলতেছে। ডিএনএ টেস্ট সম্পর্কে আমরা অনেক ভালোভাবে জানছি। অ্যাগোরেজ বা পলিনিউক্লিক জেল ডিএনএ টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা যায়, তাই না? এরপর এক ধরনের বিশেষ নাইট্রোজেন সেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ 4 এর মাধ্যমে হাইব্রিডাইজেশন করে এক্সপেরিমেন্ট করে রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল বা অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। এই পদ্ধতিটিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। বর্তমানে পলিমারেজ চেইন বিক্রিয়া বা পিসিআর পদ্ধতিতে আরও নিপুণভাবে অল্প সময়ে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব। ডিএনএ টেস্ট, যাই হোক, ডিএনএ টেস্ট সম্পর্কে তোমরা আশা করি জানো। তোমরা বর্তমানে এটির সাথে সংযুক্ত আছে। ডিএনএ টেস্টে বর্তমানে কি কি হচ্ছে সবকিছু তোমাদের জানার বাইরে না। আচ্ছা, এক্ষেত্রে যে জিনিসটা এখানে ওরা দিচ্ছে যে ডিএনএ মডেল নির্মাণ। ডিএনএ মডেল নির্মাণ যদিও একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস, সেটা আসলে আমি বর্ণনার মধ্যে কীভাবে বোঝাবো। যদি ক্লাস হতো তাহলে আমি হয়তো ক্লাসে মডেলটা নির্মাণ করে দেখাতাম, কিংবা হয়তো SW দিয়ে দিতাম যে ডিএনএ মডেল তোমার বাসা থেকে এভাবে তৈরি করে আনবে। বাট আমি অনেক এর মধ্যে দেখছি যে বিজ্ঞান প্রজেক্টের মধ্যে দেখছি যে তারা ডিএনএ মডেলটা সেখানে উপস্থাপন করছে। আচ্ছা, আমি যেটা সংক্ষিপ্তভাবে বলবো, তোমরা যে এখান থেকে যে জিনিসটা শিখবে, ক্রোমোজোম নিয়ে আসলে বলার কিছু নেই। ক্রোমোজোম থেকে বড় কোনো প্রশ্ন আসবে না। সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোম কি, বা ক্রোমোজোমকে বংশগতির ধারক বাহক বলা হয় কেন, এটা একটা প্রশ্ন আসবে। কিন্তু যেটা বড় প্রশ্নটা আসতে পারে যে ডিএনএ বর্ণনা, আরএনএ বর্ণনা। আর যেটা কমন প্রশ্ন হয় সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, তাই না? সো তোমরা একদম বেস্ট করে, বিশেষ করে চিত্রটা, ডিএনএ চিত্রটা তোমরা একদম খুব ভালো করে, যেটা আমাদের চিত্র হচ্ছে কত 12.2 চিত্রটা তোমরা খুব ভালো করে শিখে আসবা বলে যথেষ্ট করে বোঝার চেষ্টা করবা। আর ডিএনএ বর্ণনা তো অবশ্যই শিখবা, যদি হয় তাহলে পয়েন্ট আকারে লিখে শিখবা, আরও ইজিভাবে বুঝতে পারবা। এখানে অনেক অপ্রয়োজনীয় কথাও আছে, সেখান থেকে তুমি যদি 10টা বা 15টা পয়েন্ট তুলে পয়েন্ট আকারে লেখো তাহলেও অনেক সুন্দর হয়। আর বর্ণনা শিখবা। আর ডিএনএ আর বর্ণনা শিখলে তো আসলে পার্থক্য তুমি নিজে থেকেই লিখতে পারবা। জিন নিয়ে বলার কিছু নাই, জিন সম্পর্কে তুমি জানো যে জিনের কারণে কি কি হয়। বিশেষ করে জিনের কারণে মূলত আসলে ট্রান্সফারটা, অর্থাৎ এখান থেকে এখানে বৈশিষ্ট্য ট্রান্সফারটাই। এবং এই বৈশিষ্ট্য ট্রান্সফারের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেটেশন আছে। যে তোমরা জানো যে গ্রেগর জোহর মেন্ডেল, উনি কিন্তু মটরশুঁটি নিয়ে গবেষণা করছিল, তাই না? তার মটরশুঁটি গবেষণা প্রকট প্রচ্ছন্ন, এখানে একটা জিনিস বলছে যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, একটা জিনিস বলি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে একটু বলে দিই। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্যটা তোমার ডিএনএ এর মধ্যে, কিন্তু আমি প্রথমেই বলছি যে অসংখ্য বৈশিষ্ট্য আছে তোমার ডিএনএ এর মধ্যে। এমন হতে পারে তোমার বংশের মধ্যে কারো হয়তো হাঁপানি আছে, তোমার ডিএনএর মধ্যে হাঁপানির ইয়াটা ছিল, কিন্তু তোমার মধ্যে সেটা প্রকট না, তোমার মধ্যে সেটা আসে নাই। দেখা গেলো যে তোমার ছেলের মধ্যেও নাই, কিন্তু তোমার নাতির মধ্যে যে হাঁপানির রোগটা হয়ে গেল। ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অথবা প্রকট বৈশিষ্ট্য বলতে হয়তো দেখা গেল যে তোমার চোখের কালারটা হচ্ছে একটু কি কালার, মানে বিড়ালের চোখের যে কালারটা বিড়ালের চোখের মতো বা সাপের চোখের মতো। তো দেখা গেল যে তোমার ছেলের চোখ কিন্তু আবার কালো, তোমার ছেলে দ্যাট মিনস তোমার নাতির চোখের মধ্যে যায়, কিন্তু আবার তোমার চোখের মতোই এরকম হয়ে গেল। তো তার মানে এই যে তোমার চোখের এই মানে নীল চোখের জন্য যে জিনটা যাই ছিল সেটা কিন্তু তোমার ডিএনএ এর মধ্যে ছিল, সেটা প্রচ্ছন্নভাবে ছিল, প্রকট ছিল না। দেখা গেল যে সেম বৈশিষ্ট্যটা যখন তোমার নাতির মধ্যে গেল, তখন সেটা প্রকট হয়েছে, বিধায় হয়তো তার মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা দিচ্ছে। তো প্রকট মানে হচ্ছে এই জিনিসটা, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না কিন্তু থাকে ডিএনএর মধ্যে, সুপ্তভাবে থাকে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আশা করি প্রচ্ছন্ন বুঝতে পারছো। ডিএনএটার বর্ণনাটা তোমরা শিখবা, আরএনএ ডিএনএ শিখে পার্থক্যটা করবা। যদি সম্ভব হয় ডিএনএ মডেলটা তৈরি করার চেষ্টা করবা, ডিএনএ মডেলটা তৈরি করে মেইল করে পাঠাতে পারো, কিংবা
কমেন্ট বক্সে দিতে পারো অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে দেখাইতে পারো যে তুমি ডিএনএ মডেলটা তৈরি করছো। ইচ্ছে করে তুমি ডিএনএ মডেলটা তৈরি করে তোমার পড়ার টেবিলেও সাজাতে পারো, তাই না? তো যাই হোক, বংশগতি নিয়ে এবং মানে আমাদের পরবর্তী যে অংশটা বিবর্তন নিয়ে আরেকটা ক্লাস করতে হবে, পার্ট 2 দেখার আমন্ত্রণ হলো। পার্ট 1 ভালো করে শিখবা, প্র্যাকটিস করবা, সবাই সবার জন্য দোয়া করবা, সাথে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের এর মধ্যে আশা করি সব বই শেষ হয়ে রিভাইজ চলতেছে, কারণ সাধারণত আসলে টেস্ট পরীক্ষার পরে দেখো, টেস্ট পরীক্ষার পরে কিন্তু স্টুডেন্টদের সাথে স্কুলের তেমন আর কোনো সম্পর্ক থাকে না অফিসিয়াল ভাবে, তাই না? তো সবকিছুই ঠিকঠাক থাকতো, তোমরা এতদিনের টেস্ট পরীক্ষার প্রিপারেশন চরমভাবে নিতা, এর মধ্যে আশা করি তোমরা নিয়ে নিছো। টেস্ট পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে, সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো বিষয় নেই, গাফেলাতি করার কোনো বিষয় নেই। যারা পড়ালেখা করছো না এখনো, মনোযোগ দিয়ে পড়লে হয়তো কাবাদ দিতে পারো, কিন্তু এখনো যদি আসলে না করো তাহলে মনে হয় না আর কাবাদ দেওয়া সম্ভব। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা কিংবা সরাসরি ফোন করে জানাবা। আমাদের স্কুল ম্যাগাজিনে সব স্যারের নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।